ও ভেতরে চলে গেল। আমি ভাবলাম আমি গিয়ে ওকে আটকাই। আমি রিপোর্টারগুলোর পিছু নিতেই যাচ্ছিলাম কি কেউ একজন আমায় ডাকলো। ওর কয়েক মিনিট বাদেই গুলি চলার আওয়াজটা এলো, আর আমরা সবাই ছুটে বাইরে বেরিয়ে এলাম। সরুন সরুন। আর তারপরেই আমি আপনাকে ফোন করলাম আর মল্লিকাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো। আচ্ছা, ওই যে দুটো রিপোর্টার এসেছিল পার্টিতে, ওরা কি কথা বলছিল কিছু শুনেছো তোমরা? আগে না স্যার। আগে হ্যাঁ, আমি শুনেছিলাম কথা বলতে। আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম, আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। রিপোর্টারের নাম পামেলা আর করণ, আর ওরা বম্বে ক্রনিকল টাইমসের ছিল। গুড, এ তো খুব ভালো কথা। আর কিছু শুনেছিলেন? আপনার সঙ্গে কোনো কথা বলেছিল ওরা? না না, ওরা মালিকাকে জানি না কেমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল। তুমি কখনো বোট ব্লাস্টের ব্যাপারে শুনেছো? তুমি নিশ্চয়ই বোটে বন্দুক সহ একজন মানুষকে দেখেছো। নো প্রবলেম, আমি নিজেই খুঁজে নেব। বেচারি মালিকা খুব ঘাবড়ে গেছিল আর ভেতরে চলে গেল। আর কিছুক্ষণ পরে গুলির আওয়াজ পাওয়া গেল। এরকম পাগল রিপোর্টার আমরা অনেক দেখেছি, আর আপনারাও খুব ভালোভাবে জানেন যে কোনো কারণ ছাড়া কোনো রিপোর্টার এরকম ফালতু প্রশ্ন করবে না। তো তোমার কি মনে হচ্ছে ওরা দুজন কোনো রিপোর্টার ছিল না? হতে পারে। ওরা যখন ভেতরে ঢুকেছিল তখন তোমরা গেটের সামনে ডিউটি করছিলে, তো ওদের দেখেছিলে তোমরা? গেটের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, নিশ্চয়ই ভেতরে আসলে দেখা যাবে। স্যার ওদের এন্ট্রি রেজিস্টারেও আছে, যদি আপনি বলেন তো নিয়ে আসবো। এতে বলার কি আছে, তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। অভিজিৎ, এই লোকটার পকেটে না কোনো আইডি আছে না কোনো মোবাইল আছে, পকেট খালি। আর দ্বিতীয় কথা হলো এর মাথায় গুলি লেগেছে পেছন থেকে, আর ডাইরেকশন দেখে মনে হচ্ছে যে গুলি ভেতর থেকে চলেছে। সব জায়গা খুঁজে নিয়েছি স্যার, কোথাও কিচ্ছু নেই। আর স্যার বন্দুকটাও সে বাড়িতে রেখে যায়নি, যদি বাড়িতে রেখে যেত হয়তো সবাই ভয় পেয়ে যেত। কিন্তু এরকম তো কোনো ব্যাপার নয় স্যার, আমাদের বাড়িতে তো অনেক রকম বন্দুক আছে। কি বলছেন, বাড়িতে? হ্যাঁ, কারণ দাদা তো গানসের ডিলার না। আপনি যেটা বলেননি যে আপনি বন্দুকের ডিলার? হ্যাঁ। কোথায় রাখেন আপনার এই গান? চলুন দেখান। আর হ্যাঁ, পার্টিতে আপনি যে যে গেস্টকে ইনভাইট করেছিলেন তাদের লিস্টটা আমরা চাই। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো, কি? হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি আসছি। আমরাও যাব আপনার সাথে আপনার ওয়াইফের সঙ্গে দেখা করতে। হতে পারে এই খুনের সঙ্গে তার অজ্ঞান হয়ে যাওয়ার কোনো না কোনো রিলেশন আছে। মল্লিকার আগের জীবনটা পুরো সাদা, একদম ফাঁকা। ইনফ্যাক্ট যে হসপিটালে আমি ট্রাস্টি, মল্লিকা ওখানকার একটা পেশেন্ট ছিল। ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর শকের জন্য ওর সমস্ত স্মৃতিশক্তি চলে গেছিল। ও কে, কোথা থেকে এসছে, ওর সাথে কি হয়েছে ওর কিচ্ছু মনে ছিল না। ওর তো নিজের নামটাও মনে ছিল না। মল্লিকা নামটা আমরা দিয়েছিলাম। আমি যখন ওর সাথে দেখা করলাম তো খুব বিচলিত ছিল, খুব ভয়ের মধ্যে ছিল। কিন্তু ধীরে ধীরে আমি ওকে আশ্বাস দিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর এইভাবে মেলামেশা করতে করতে আমার ওকে ভালো লাগতে শুরু করলো। ওর আগের জীবনটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না স্যার, এই জন্য আমি ওকে বিয়ের প্রস্তাব দিলাম। কিন্তু স্যার যবে থেকে মল্লিকা আমার জীবনে এসছে ওর জীবনটা বিপদের মধ্যে পড়ে গেছে। তার মানে কি বলতে চাইছেন আপনি? স্যার আগের সপ্তাহে আমরা সিটি স্কোয়ার মলে গেছিলাম। বিয়ের প্রস্তুতি একদম জোর কদমে চলছিল। ম্যাডাম, মনে হচ্ছে আমি আপনাকে আগে কোথাও দেখেছি। আমায় চিনতে পারলেন না আমাকে? না, আমি চিনি না আপনাকে। কি বলছেন চিনতে পারলেন না? এই দেখুন পোড়া মুখ, বোট, কিছু মনে পড়ছে না আপনার? না সরি, আমি আপনাকে চিনি না। কি বলছেন আপনি চিনতে পারছেন না? আমি জানি তো আপনি দিয়া ম্যাডাম, তাই না? আপনার কিছু ভুল হচ্ছে, আমার নাম মল্লিকা। আরে আপনি দিয়া ম্যাডাম তো। বোটে আপনি এসেছিলেন আপনার জন্মদিন পালন করতে, মনে নেই? না। নেই কি করে? আপনি মনে করুন। এই দেখুন আমার পোড়া মুখ। হাত ছাড়ো। আমার কোনো ভুল হতেই পারে না। আপনি চিনতে পারছেন না আমাকে? আমি চিনি না আপনাকে। কি বলছেন কি? উনি তো আমাকে চেনেন, দিয়া ম্যাডাম।
এনার জন্যই আমার মুখটা পুড়ে গেছে, এখন আমাকে চিনতেই অস্বীকার করছে। তুই এখান থেকে বেরো, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকবো। আরে পুলিশ, আরে পুলিশ, এই, দাঁড়া, দাঁড়া। পুলিশকে ডাকবে ও। কিছু হয়নি, ইটস অল রাইট, ইটস অল রাইট। চলো চলো, তুমি গাড়িতে বসো। সেই লোকটা আর কোনোদিন সামনে এসেছিল? না স্যার, কিন্তু ওর দুদিন পরে হ্যালো, কেমন আছো সোনিয়া? সোনিয়া? মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। এখানে সোনিয়া বলে কেউ থাকে না, রং নাম্বার। থাকে থাকে, আমি জানি। আমি ওর সাথেই তো কথা বলছি। আর খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে আসব, তোমার কাছে, তোমাকে মারার জন্য। বেদান্ত, তোমার এই ঘরে যে লোকটা মারা গেছে তার সঙ্গে এর নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। হতে পারে ও তোমার ওয়াইফকে মারতে এসেছিল কিংবা হুমকি দিতে এসেছিল। কিন্তু একটা কথা সত্যি যে এটা সেই লোক না যার মুখে ক্ষত ছিল। আমরা চেক করেছি, কিচ্ছু ছিল না। কিন্তু 100% কোনো না কোনো কানেকশন তো আছে। গুলি, গুলি, না না, না, ইনজেকশন। না, কাম ডাউন, কাম ডাউন। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, ছেড়ে দাও। মল্লিকা, আর ইউ অলরাইট? রিল্যাক্স, তুমি হসপিটালে আছো, একদম সেফ আছো। মল্লিকা, মল্লিকা, মল্লিকা কেমন আছো তুমি? হ্যাঁ, ও গড, কেমন, ঠিক আছো তো তুমি? ঠিক আছো? ডক্টর ঈশান্ত, আপনি বলছিলেন যে বেদান্তকে, যে মল্লিকা একটু অস্থির হচ্ছিল, কিছু বিড়বিড় করছিল। কি হয়েছিল ওর? আসলে মল্লিকা যখন জ্ঞান ফিরল, খুব অদ্ভুত ধরনের কথা বলছিল। এরকম মনে হচ্ছিল যেন ও এখানে তো আছে, কিন্তু ওর মস্তিষ্ক অন্য কোথাও। মানেটা কি? এরকম মনে হচ্ছিল যেন ও কোনো পুরনো ঘটনার কথা মনে করছিল। ওর অবচেতন মন যেন ওই ঘটনাটাই দেখছে। মল্লিকা, দেখো, ঘাবড়িও না, কিচ্ছু হবে না তোমার। তুমি কি দেখেছো বলো, কি শুনেছো? গুলির আওয়াজে আমার চোখ খুলল। যখন যখন আমি চোখ খুললাম তো আমি অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছিলাম। একটা বোট, আর 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 একটা লোক, ওই লোকটার হাতে একটা বন্দুক ছিল। আর বন্দুকটা আমার দিকে তাক করে, আর আর ওই ব্লাস্ট হয়ে গেল, ওই ব্লাস্ট। ডাক্তারবাবু, এমনটা তো নয় যে মেডিকেশনের জন্য ওর হ্যালুসিনেশন হচ্ছে, কারণ আমি কখনো ওকে কোনো বোটে নিয়েই যাইনি, তো জানি না, বুঝতে পারছি না তো আমি কিছু। ভালো হতে পারে যে তোমার সঙ্গে দেখা হওয়ার আগে কোনো বোটে গেছিল। হ্যাঁ, তবে তুমি তো বলেছিলে না যে তুমি যখন ওর সঙ্গে দেখা করেছিলে ওর আগের জীবনের কথা কিছু মনেই ছিল না? এক্স্যাক্টলি, এরকম মনে হচ্ছিল যেন ওর কোনো পুরনো ঘটনা বা ওর জীবনের কোনো মুহূর্ত ওর মস্তিষ্কে নাড়া দিচ্ছে। ডাক্তারবাবু, আপনি তাহলে বলতে চাইছেন যে এটাও মল্লিকার জীবনের গল্পের একটা অংশ? হতে পারে সেটা। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কখনো কখনো কোনো ঘটনাকে, ওর মেমোরিকে মনের মধ্যে আঁকড়ে ধরে রাখে। আর ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা বা জিনিস সামনে আসে, তাহলে ওই ঘটনাটা আবার পুনরায় মনে আসে। বেদান্ত, মনে হচ্ছে তোমার ভয় ঠিকই ছিল। মল্লিকার জীবনের ঝুঁকি আছে। ওই লোকটা যে তোমার বাড়িতে মারা গেছে, ওই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আছে। কিন্তু এটা আপনি কিভাবে বলতে পারেন? সেই কারণেই তো করোনার পামেলা মল্লিকাকে উল্টোপাল্টা প্রশ্ন করছিল যে তুমি কখনো কোনো বোটে চেপেছো কিনা, কিংবা কোনো লোককে বন্দুক হাতে দেখেছো কিনা। এই কেস একটা অন্যের সঙ্গে যুক্ত। প্রথমে তো এটা জানতে হবে বেদান্তর ঘরে ওই গুলিটা চালিয়েছে কে। স্যার,
এগুলোর লিগ্যাল ডকুমেন্ট আর লাইসেন্স সব আমাদের কাছে আছে। আচ্ছা, এখানে এই রুমে কারা কারা আসতে পারে? এখানে বেদান্ত স্যার, মল্লিকা বৌদি আর শায়লা ম্যাডাম ওনার বন্ধু আসতে পারে। অদ্ভুত তো, এখানে তো সবাই আসতে পারে। অনেকে এখানে আসতো, তার মানে তো যে কেউ বন্দুক নিয়ে এখান থেকে ইউজ করতে পারে। স্যার, হ্যাঁ স্যার, এরা দুজন রিপোর্টার সেজে এসেছিল, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। মিডিয়া অফিসগুলো থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে এরা কোনো অফিসেই কাজ করে না। নকল রিপোর্টার? ঠিক আছে, এদের ব্যাপারে খোঁজ নাও আর এখানকার সমস্ত বন্দুক বাজেয়াপ্ত করো। থ্যাংক গড এর চোয়ালের হাড়গুলো আর চিক বোনটা ঠিক আছে, নাহলে মুখটা তৈরি করা খুব মুশকিল হয়ে যেত। বেশিরভাগ খলিটা তো ভেঙে চৌচির হয়ে গেছে। যাই হোক, এই হাড়গুলো দিয়ে তো মুখটা বানানো যেতে পারে। এর মধ্যেই আছে সেই বন্দুকটা যেটা দিয়ে ওকে গুলি করা হয়েছে। জানতে হবে প্রথমে এর মুখটা তো আগে তৈরি করি। মল্লিকার কাছে যে সোনিয়ার নাম করে হুমকি দেওয়া ফোন আসছিল, সেটা পিসিও থেকে আসছিল, সেখান থেকে খুঁজে বের করা খুব মুশকিল। আর এই লোকটা মানে অর্ধেক পুড়ে যাওয়া লোকটা যে ওকে ভয় দেখাচ্ছিল, এর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। শুনুন, আগে বলুন। দেখুন, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আমি আপনার কি হেল্প করতে পারি? এক মিনিট, একবার এই ফটোটা দেখুন। এরা কি কোনোদিন আপনার কাছ থেকে ক্যামেরা আর মাইক ভাড়া করে নিয়ে গেছিল এই 48 ঘন্টার ভেতরে? এক মিনিট দাঁড়ান, আমি চেক করে আপনাদের বলছি। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? আরে ধরিস না, খারাপ হয়েছে। কিচ্ছু হবে না। আরে ওগুলো তো দেওয়ালে এমনি টাঙানো রয়েছে। কি ফ্রেডি স্যার? আগে হ্যাঁ, এ করণ আর পামেলা, এরা 48 ঘন্টা আগে আমাদের এখান থেকেই মাইক আর ক্যামেরা ভাড়া করেছিল। আপনারা কি জানেন মল্লিকার জীবনের ব্যাপারে? সত্যি কথা বলুন। স্যার, আমি আর আমার স্ত্রী থিয়েটার অ্যাক্টার্স। শায়লা আসলে আমাদের ফিনান্সিয়ালি অনেক উপকার করেছে। তো হি ইজ রাইট স্যার। আসলে আমাদের বলা হয়েছিল যে মল্লিকাকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে। আমরা তো শুধু ওটাই করেছি। বিশ্বাস করুন, আমরা এটা ছাড়া আর কিচ্ছু জানি না। প্লিজ আমাদের ওপর বিশ্বাস করুন। হেই, শায়লা এরকম কেন করবে? এমন কিছু তো আছে মল্লিকার গত জীবনের ব্যাপারে, যে ওই মেয়েটা জানে আর আমাদের কাছে লুকোচ্ছে।
এইটা হচ্ছে ওর মুখ। আপনারা এখানে? দাদা বৌদি তো নেই বাড়িতে, ওরা হসপিটালে গেছে চেক আপের জন্য। হ্যাঁ সেটা আমরা জানি, ওনাদের সাথে নয়, আমরা তোমার সাথে কথা বলতে চাই। আমার সাথে? একে চেনো? না স্যার। আর এদের চেনো? না স্যার। আরে এরা তোমার থিয়েটারের বন্ধু। তুমি তো এটা বলনি যে তুমি অ্যাক্টরদের কাজও দাও। এই পার্টিতে তুমি ওদের ডেকেছিলে না, মল্লিকাকে ভয় দেখাতে আর উল্টোপাল্টা প্রশ্ন করার জন্য? এবার তাড়াতাড়ি বলে দাও, এসব তুমি কেন করেছিলে? কি জানো তুমি মল্লিকার ব্যাপারে? হ্যাঁ, ওর আগের জীবনের ব্যাপারে, আর সেই লোকটার ব্যাপারেও যার মৃত্যু তোমাদের বাড়িতে হয়েছে। আমি কিচ্ছু জানি না। মানে বলতে চাইছি, আমি মল্লিকার ব্যাপারে কিচ্ছু জানি না। আমি তো শুধু অতটুকুই জানি যতটা আমাকে ওই লোকটা বলেছিল, যার মুখটা পোড়া। তুমি ওই লোকটাকে চেনো? হ্যাঁ স্যার, যেদিন ওই লোকটা মল্লিকাকে হুমকি দিয়েছিল আমি ওখানেই ছিলাম। আর যখন দাদা মল্লিকাকে সামলাচ্ছিল তখন আমি ওই লোকটার পেছনে গেছিলাম। শোনো। কি হলো? কে তুমি? আর তুমি মল্লিকাকে কি বলছিলে? কি করে জানো তুমি ওকে? এটা আপনি আমায় কেন জিজ্ঞেস করছেন? ওনাকে জিজ্ঞেস করুন, যে মল্লিকা সেজে ঘুরে বেড়াচ্ছে ওনাকে জিজ্ঞেস করুন। দিয়াকে উনি বলবেন যে 1 বছর আগে কি হয়েছিল বোটে। হ্যাঁ, এই দেখুন, এই সবকিছু ওর পরিণাম। আমাকে জিজ্ঞেস করছে কে মল্লিকা। আমার মল্লিকাকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আমি শুধু আমার দাদাকে নিয়ে চিন্তিত। আর আমি চাই না ওই পাগল মেয়েটার জন্য আমার দাদাকে হারিয়ে ফেলি। স্যার, এর থেকে বেশি আমি কিচ্ছু জানি না, সত্যি বলছি। স্যার, তার মানে এটা তো ডেড এন্ড। ঠিক আছে, আপনি যান। এখন তো একটাই রাস্তা আছে, প্রথমে এটা জানতে হবে যে 1 বছর আগে কোন বোটেই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এমন যতগুলো কেস হয়েছে সব কটা দেখো 10 মাস থেকে 1 বছরের মধ্যে। এই সময় বেদান্তর সঙ্গে মল্লিকার দেখা হয়েছিল হসপিটালে। ওকে? ইয়েস স্যার। একবার যদি বোটে ব্লাস্টের ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তাহলেই তদন্ত এগোনো যাবে। স্যার, হ্যাঁ পেয়ে গেছি। এই দেখুন, 2016 নভেম্বরে একটা বোট ব্লাস্ট হয়েছিল কেরালায়। স্যার, ওই বোটে 4 জন ছিল, হাজব্যান্ড ওয়াইফ, ওনাদের মেয়ে দিয়া, আর ওই বোটের মাঝি। বম ব্লাস্টের জন্য স্যার সবাই মারা গেছিল, শুধু ওই মাঝি ছাড়া। স্যার, এ তো মল্লিকা। মল্লিকা, দিয়া, এর ফ্যামিলি তার কে কে আছে? স্যার, মাথুর ফ্যামিলিতে 4 জন মেম্বার, হাজব্যান্ড ওয়াইফ, ওদের মেয়ে দিয়া, আর ওর ভাই রতন। 1 মিনিট স্যার, এই যে এটা ওর ফটো, রতনের। এটা তো সেই লোকটা যার মৃত্যুটা গুলি লেগে হয়েছে বেদান্তর বাড়িতে। কিন্তু স্যার, গুলিটা মারলো কে? এখন এই সব প্রশ্নের উত্তর কেরালাতে গেলেই জানতে পারা যাবে। এই জালটাকে ভালো করে ধুতে হবে। সুব্রমণিয়াম, ভালো করে দড়ি দিয়ে বাঁধো। আগে আপনি সুব্রমণিয়াম? হ্যাঁ। সিআইডি, মুম্বাই। 1 বছর আগে ডিসেম্বর 2016-তে আপনার বোটে ব্লাস্ট হয়েছিল, সেই ব্যাপারে জানতে এসেছি। তাতে একজন পুরুষ আর একজন মহিলা মারা গেছিল, আর ওর মেয়েটা হারিয়ে যায়। আপনার বোটের মাঝিও তো ছিল ওতে।
মাঝি? হ্যাঁ, আপনার বোটের মাঝি তো ওই বোটেই ছিল। হ্যাঁ স্যার, মাঝিও ছিল। প্রচুর লোকসান হয়ে গিয়েছিল আমার। 3 জন লোকের ফ্যামিলি এসেছিল, ভাড়া নিয়েছিল আমার নৌকোটাকে। ওদের ওই আইল্যান্ডে যাওয়ার কথা ছিল, নিজের বাংলোতে। স্যার, হঠাৎ ব্লাস্ট হয়ে গেল, সব শেষ। আমার নৌকোটাও, আমার মাঝিটাও, ও বেচারাও খুব কষ্ট পেয়েছিল। অর্ধেক মুখ জ্বলে গিয়েছিল ওর। আচ্ছা, এই কান্তকে এখন কোথায় পাওয়া যাবে? এখন বলতে পারবো না স্যার, আমি জানি না ও কোথায় থাকে এখন। ইশারা কাকে করছিলেন? ইশারা? হ্যাঁ? ও স্যার, কে ওদিকে? আমার স্যার। এই এই এই, দাঁড়া। ছেড়ে দিন আমায়, ছেড়ে দিন আমায়, মুখটা ছেড়ে তো দিন। দেখা। তুমি, হ্যাঁ, তুমি মল্লিকাকে মারতে চেয়েছিলে, হ্যাঁ, আর রতনকে মারার জন্য বেদান্ত ম্যানসনে ঢুকে গেছিলে, তাই তো? এই আবার যাবো। আর ওখান থেকে পালিয়ে এখানে চলে এসছো লুকানোর জন্য? না কেন করেছো তুমি এটা, বলো? না না স্যার, আমি কাউকে খুন করিনি। আমি লুকানোর জন্য পালাচ্ছি না, আমার প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলাম। আচ্ছা, রতন মরে যাওয়ার পর আমাকে এখানে আসতেই হলো। আপনারা এখনো বুঝতে পারলেন না? ওই মল্লিকা পুরোপুরি পাগল। ও মল্লিকা বিপদে নেই, দিয়া নিজেই বিপদ। কি বাজে কথা বলছো? হ্যাঁ, ওই বেচারি তো অসুস্থ, আর তুমি ওকে সবসময় বিরক্ত করছিলে। না স্যার, ওই মেয়েটা আপনাদের বোকা বানাচ্ছে। বোটে কি হয়েছিল আমি আপনাকে জানাচ্ছি। ওই দিন তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, নাহলে কেবিনে আবার বন্ধ করতে হবে আগের মতো। এটা আপনি কি করলেন? নিজের বাবা মাকে মেরে ফেললেন। দিয়া ম্যাডাম, এটা আপনি কি করলেন? কে দিয়া ম্যাম? আমার নাম সোনিয়া। সোনিয়া দুজনকে কোনোদিন ছাড়ে না। এক, যে ওকে ঘরে বন্দি করে। দ্বিতীয়, যে ওকে খারাপ কাজ করতে দেখে আমাকে নেয়। মারবেন না। আমি তো বেঁচে গেলাম, কিন্তু বোটটা জ্বলে যাওয়ায় আমার মুখটাই জ্বলে গেল।
তারপর আমি রতনের সাথে দেখা করতে যাই, যে এই বোটের বুকিং করেছিল। ও বলল কাউকে এটা বলতে না, যে একটা বড় দুর্ঘটনায় ওদের পুরো ফ্যামিলিটাই শেষ হয়ে গেছে। খুব বড় লোক ওরা, অনেক বদনাম হবে ওদের, এই জন্য বলিনি আমি। কিন্তু এটা কার জন্য হলো? ওই মাথুর বাবুর মেয়ে দিয়া, ওর পাগলামির জন্য। পাগলামো? হ্যাঁ, দিয়া, যাকে আপনারা মল্লিকা ভাবেন না, ওর দ্বিতীয় রূপ সোনিয়া। ওর ভেতরে একটা ভয়ঙ্কর পাগল খুনি বাস করছে। স্যার, তার মানে স্প্লিট পার্সোনালিটি? যদি এ সত্যি কথাই বলে, তাহলে তো আমাদের আগে এটা জানতে হবে যে দিয়ার ভেতরে সোনিয়া ও রতনের খুন করেছে কিনা। আর যদি করে থাকে, তাহলে দিয়ার ভেতরে সোনিয়াকে যে কোনোভাবেই জাগাতে হবে। মিস্টার বেদান্ত, আপনি কিছুক্ষণের জন্য এখান থেকে চলে যান তো। আরে কিন্তু আপনারা এসব করছেনটা কি? তুমিও চলে যাও এখান থেকে। কিন্তু কিছু বলুন তো, ব্যাপারটা কি? সবকিছু বলবো, আপনি আগে এখান থেকে চলে যান প্লিজ। যান যান বাইরে যান। তুমিও যাও। না না, আপনি না, আপনি ওখানে বসুন। স্যার, আপনি বসুন ওখানে। বেদান্ত, চলুন বসুন ওখানে। কি হয়েছে স্যার? সব ঠিক আছে? কিছু হয়নি, এবার হবে। আজকের পর থেকে না আপনি বেদান্তর সঙ্গে দেখা করবেন, আর না ওর বোনের সঙ্গে। শুধুমাত্র এদের দুজনের সঙ্গেই না, তুমি কারোর সঙ্গে দেখা করবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু বাদ দাও। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো সোনিয়া, না তুমি কারোর সঙ্গে দেখা করবে, আর না কারোর সঙ্গে কথা বলবে। আর আমাদের পারমিশন ছাড়া তুমি এই বাড়ি থেকে এক পাও বাইরে রাখবে না। এই বাড়িতে তুমি বন্দি। সোনিয়া। কেন 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 যাব না? যাব, নিশ্চয়ই যাব। যাব। এইভাবে কথা বলবে না, আমি যাবই। তুমি কোথাও যাবে না। তুমি এইভাবে কথা বলবে না। বাইরে যাওয়া তো দূরের কথা, এই জলটা এখানে রাখা রইল। আমাদের পারমিশন ছাড়া তুমি এই জলটাও খেতে পারবো না, বুঝেছো? তুই আটকাবি আমাকে নাকি তুই? সোনিয়া নিজের ইচ্ছার মালিক। সোনিয়াকে কেউ আটকাতে পারবে না। সোনিয়াকে কেউ আটকাতে পারবে না। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। ছাড়ো, ছাড়ো, ছাড়ো। এদিকে চুপ করে বসো। না না, কিচ্ছু করতে পারবে না তোমরা, কিচ্ছু করতে পারবে না। সোনিয়া থাকতে দিয়ার কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। দিয়ার বাবা মা এরকমই করেছিল। দিয়াকে ঘরে বন্ধ করে দিত। কেউ এলেও দিয়া একাই বসে থাকতো, কেউ আসতো না। মেরে ফেলেছি আমি দিয়ার বাবা মাকে। তোমাদেরও মেরে দেব, তোমাদের সবাইকে মেরে দেব। কে তুমি? তোমার আসল পরিচয় কি? আমি কে? আমি দিয়া। আমাকে বাঁচাও, আমি দিয়া। প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ।
রতনকে তুমিই মেরেছো না? হ্যাঁ, যাতে ও বেদান্ত আর শায়লাকে তোমার আসল পরিচয় না দেয়, তাই তো? এটা কি বলছেন স্যার? রতন রতন এখানে এসেছিল? রতনের ডেথ কি এই বাড়িতেই হয়েছিল? আমার বাড়িতে রতনের ডেথ হয়েছে? ভালো হয়েছে, খুব বিরক্ত করতো আমাকেও। যদি আমি ওকে গুলি মারতে পারতাম কত মজা হতো। সবাই মরে যেত আমারই হাতে, তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। খোলো আমাকে, আমি বলে দিচ্ছি, আমাকে খুলে দাও, না হলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। ছেড়ে দাও না দিয়াকে, প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, আমি কিচ্ছু জানি না। বেদান্ত, 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 তুমি কোথায় গেলে? বেদান্ত কোথায়? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। খুলে দাও, খুলে দাও আমাকে। এই হচ্ছে সেই বন্দুক যেটা থেকে গুলি করা হয়েছে। এবার অভিজিৎ, তুমি এক কাজ করো, এই বন্দুকটা নাও, আর ওই সেকেন্ড ফ্লোরে যে উইন্ডোটা আছে ওখানে গিয়ে একে গুলি করো। ওখান থেকে? কাম অন গো। আরে স্যার, এটা 9mm বন্দুক। যদি আমি জানালা থেকে দাঁড়িয়েও এই ডামিকে গুলি করি, তাহলে গুলিটা ডামি পর্যন্ত পৌঁছানোর আগেই নিচে পড়ে যাবে। রেঞ্জ খুবই কম হয়, এর গুলি লাগবেই না। আচ্ছা, ওর গুলিটা লাগবেই না। ওকে, এর গুলিটা যদি ওখান থেকে না লাগে তাহলে দয়া দয়া তুমি এক কাজ করো, তুমি এখান থেকে 7-8 ফুট দূর থেকে একে গুলি করো। কাম অন। আপনি প্রমাণ কি করতে চাইছেন ডক্টর সালুকে? দয়া এটাই যে মল্লিকা বিপজ্জনক হতে পারে, খুনিও হতে পারে, কিন্তু ও নিজের ভাই রতনকে মারেনি। কি বেসিসে তুমি এটা বললে? আমি বলছি, দয়া, যখন তুমি একে গুলি মেরেছো, এই গুলিটা সিধে এখানে গিয়ে লেগেছে এর খুলিতে নিচের দিকে। হ্যাঁ, যদি এই গুলিটা সেকেন্ড ফ্লোর থেকে ছোঁড়া হতো তাহলে অভিজিৎ যেমন বলেছে ওই গুলিটা এখানে এসে পৌঁছতোই না, নিচে পড়ে যেত। আর মনে করো যদি ওটা খুব পাওয়ারফুল গান হয়, গুলি একে লেগেও যায়, তাহলে গুলিটা এর ওপর থেকে নিচের দিকে লাগতো, কারণ গুলিটা এইভাবে আসতো এই ওপর থেকে নিচের দিকে। কিন্তু আমি যে ক্ষতটা পেয়েছি ওটা একদম সিধে গেছে, সিধে। সেই জন্য মল্লিকা এই গুলিটা চালায়নি। স্যার, কিন্তু যদি মল্লিকা গুলি না চালায় তাহলে কে চালালো? এই গুলিটা যেই চালিয়ে থাকুক ও এখানেই ছিল, এই গ্রাউন্ড ফ্লোরে, এরই আশেপাশে। তার মানে স্যার, ও পার্টিতে উপস্থিত ছিল, আর যখন পার্টিতে ছিল তাহলে পার্টির জামা কাপড় পরেছিল। আর যদিও গুলি চালিয়েই থাকে তাহলে ওর কাপড়ে গান পাউডারও থাকবে। কারেক্ট। বেদান্তর বন্ধু মল্লিকা আর ওর ননদ আর ওই যে দুজন নকল রিপোর্টার ছিল না, ওদের সবার ড্রেস নিয়ে আসো, ওদের না জানিয়ে। আমাদের কাছে এটা একটা অদ্ভুত কেস ছিল। শুরুতে আমরা বুঝতেই পারছিলাম না যে খুনি আসলে কে, কিন্তু কথায় আছে না, সত্য কোনোদিনও গোপন থাকে না। ও মল্লিকাকে হুমকি দিয়েছিল, ভয় দেখিয়েছিল, এটা সত্যি। আর 1 বছর আগে মল্লিকা ওর বাবা মাকে খুন করেছিল, এটাও সত্যি। কিন্তু মল্লিকার ভাইয়ের খুন না মল্লিকা করেছে আর না নৌকো চালক করেছে। রতনের খুন সেই করেছে যে রতনের খুব কাছে দাঁড়িয়েছিল, একদম কাছে। আর সে শুরু থেকেই আমাদের চক্রব্যূহতে ফাঁসিয়ে রেখে দিয়েছিল, আর আমরা ঘুরেই যাচ্ছিলাম। শেষ পর্যন্ত সে তারই চক্রব্যূহতে ফেসে যায়।
ও আমাদের অনেক মিথ্যে কথা বলেছে, অনেক মিথ্যে, কিন্তু সত্যি বেশি দিন গোপন থাকে না। বেদান্ত, তুমি আমাদের অনেক মিথ্যে বলেছ, কিন্তু তোমার এই ড্রেস সত্যিটা বলে দিয়েছে। আমরা তোমার জামার থেকে গান পাউডার পেয়েছি। আমি রতনকে গুলি মেরেছিলাম। রিসেপশনের একদিন আগে ওর একটা ফোন এসেছিল, আর ও রিসেপশনের দিনও এখানে এসেছিল। আমি ওর সাথে একা দেখা করতে গেলাম, কি সব উল্টোপাল্টা কথা বলছিল যে মল্লিকার মাথার ঠিক নেই, ওর নাকি ডিসঅ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে, স্প্লিট পার্সোনালিটি, জানি না আরো কি সব বলছিল মল্লিকাই নাকি ওর মা বাবাকে মেরেছে, আর ও আমাকেও নাকি মেরে দেবে। খুব রাগ হয়েছিল ওর ওপরে। যখন আমি ওর কথা না শুনে ওকে এখান থেকে বেরিয়ে যেতে বললাম, তো আমাকে ধমকি দিল যে ও নাকি পুলিশে গিয়ে সব কিছু বলে দেবে। ও তো ভয় পাচ্ছিল যাতে মল্লিকা না ওর খুন করে দেয়। তারপরে খুব অদ্ভুত কথা বলছিল যে মল্লিকা পাগল হয়ে গেছে, জোরে জোরে চিল্লাতে শুরু করে দিল। বলছিল যে মল্লিকাকে ঘরের ভেতর আটকে রাখো, না হলে সবাইকে মেরে দেবে। আমি ওর কথা শুনলাম না, আর ওকে বললাম যে ও যেন ওখানেই দাঁড়ায়। ওকে আমি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। আর ওই রতন, এই রতন ওকে পাগল বলছিল, ওকে জেলে পাঠাতে চাইছিল। সবকিছু শেষ হয়ে যেত, মল্লিকার জীবন, আমার ইমেজ, এই সব কিছু শেষ হয়ে যেত। সেটা তো মিস্টার বেদান্ত ধরে নাও শেষ হয়ে গিয়েছে। আর তুমি এটা কি করে ভাবলে যে তুমি কারো খুন করে দেবে আর তোমার জীবন আর ইমেজ ঠিক থাকবে? হ্যাঁ, মল্লিকা ওরফে দিয়া এই অপরাধ অজান্তে করেছে, সজ্ঞানে করেনি। কিন্তু তুমি সবকিছু জেনে এই অপরাধ করেছ। সেই জন্য মল্লিকা যাবে অ্যাসাইলামে, আর তুমি যাবে গরাদের ভিতরে।